বিপিএল এর নিলাম তো শেষ হলো। অংশগ্রহণকারী 6টি দল ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স, সিলেট টাইটান্স এবং নোয়াখালী এক্সপ্রেস তারা তাদের দল গুছিয়ে ফেলেছে। ডিরেক্ট সাইনিং এ যেটা শুরু হয়েছিল নিলামে, সেইটা একটা রূপরেখায় দাঁড়িয়েছে। প্রত্যেকটা দল এখন নিজেদের শক্তি দুর্বলতা চিহ্নিত করে দুর্বলতা ঢাকার জন্য বিদেশি ক্রিকেটার অ্যাড করতে পারেন। যেহেতু বিদেশি ক্রিকেটারের রেজিস্ট্রেশনটা আনলিমিটেড, তারা প্যাচে প্যাচে এসেও খেলে যেতে পারেন, সেটা তো অন্য আলোচনা। কিন্তু এই নিলামের পর দলগুলো যে অবস্থাতে এখন এসে দাঁড়িয়েছে, তাতে করে সবচেয়ে শক্তিশালী কোন দলকে মনে হচ্ছে, সবচেয়ে দুর্বল কোন দলকে মনে হচ্ছে? একটা র্যাঙ্কিং যদি করি 1, 2, 3, 4, 5, 6, তাহলে কোন দলকে কোথায় রাখবো? যদি একটা টপ 10 করি এই বিপিএল নিলামে ক্রিকেটারদের যে বিক্রি হয়েছে সেইখানটাতে, টপ 10 টকিং পয়েন্ট, এটা নট নেসেসারিলি সবচেয়ে দামি 10 ক্রিকেটার তা না, কিন্তু যদি আমি ওই টকিং পয়েন্টের কথাটা বলি, সেই ক্ষেত্রে কাদের কাদের এইখানটাতে আপনি আলোচনার মধ্যে রাখবেন আমার সঙ্গে মিলিয়ে নিতে পারেন। এবং এই 10 জনের ক্ষেত্রে আমি যেটা করবো যে কারা কারা আসলে একটু ওভার প্রাইসড, কারা আন্ডার প্রাইসড এবং কারা আসলে রাইট প্রাইসে আসলে বিক্রি হয়েছে, সেটাও আমি আলোচনাটা করব। আমার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন। এটা বিপিএল নিলাম নিয়ে তো অনেক ইন্টারেস্ট রয়েছে এবং এইটাও খুব ইন্টারেস্টিং জায়গা বলে আমার কাছে মনে হয়। ধরেন নাম্বার 1 নাইম শেখ, এইটা হতেই হবে। 1,10,00,000 টাকায় নিলাম থেকে তাকে ডেকে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। এইবারের নিলাম থেকে বিক্রি হওয়া একমাত্র কোটিপতি ক্রিকেটার নাইম শেখ। নাইম শেখকে যখন এই ক্যাটাগরিতে রাখা হয়েছিল, 2 জন মাত্র ক্রিকেটার ছিলেন, মানে ডিরেক্ট সাইনিং তো আগেই হয়ে গিয়েছিল। দলগুলো 6 দুগুণে 12 জন ক্রিকেটারকে আগেই ডিরেক্ট সাইনিং করে ফেলেছিলেন বাংলাদেশের ক্রিকেটার। সো বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এই গ্রেডে 2 জন মাত্র ছিলেন, লিটন দাসের সঙ্গে নাইম শেখ। সো নাইম শেখ কি কারণে এই 50 লাখ টাকার ক্যাটাগরিতে আছেন, এইটা নিয়ে অনেকের প্রশ্নের জায়গাটা ছিল। কিন্তু নাইম এইখানটাতে শুধু 50 লাখ টাকার ক্যাটাগরিতেই তিনি ছিলেন না, প্রথম ক্রিকেটার হিসেবে যে তার নাম নিলামে উঠেছে এবং সেইখানে দলগুলোর কারাকারির পর চট্টগ্রাম রয়্যালস তাকে 1,10,00,000 টাকায় দলে নিয়েছে। নাইমের প্রতিক্রিয়া আমি শুনছিলাম, তিনি বলছিলেন না, ঢাকা লিগেও তো আমি 75 লাখ টাকা পেয়েছি, ফলে এই প্রাইসটাতে আমি অবাক না। কিন্তু আমার কাছে মনে হয় যে সামগ্রিক বিপিএল এর যে অবস্থা, আপনি নিলামেরও যে অবস্থা বলেন যে আর কোনো ক্রিকেটারকে কোটি টাকা দিয়ে কোনো দল কিনলো না। হ্যাঁ, এই জায়গাটাতে একদম শুরুতে যেহেতু তার নাম নিলামে ছিল, এই একটা অ্যাডভান্টেজ নাইম পেয়েছেন টাকা প্রাপ্তির ক্ষেত্রে, টাকা বেড়ে যাওয়ার ক্ষেত্রে। সো ওইখানটাতে তাকে আমার কাছে একটু সামওয়াট লাকি মনে হয়। আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি এটা টকিং পয়েন্ট, কিন্তু নাইম শেখ গত বিপিএল এর টপ স্কোরার তিনি, সেটাও ঠিকই আছে। ডোমেস্টিকে রেগুলার পারফর্ম করেন, সেটাও ঠিক আছে। কিন্তু সামগ্রিক অবস্থা যদি আমি বিবেচনা করি, তাহলে নাইম শেখের মূল্য 1,10,00,000 টাকা। আমার কাছে নাইম শেখকে মনে হচ্ছে ওভার প্রাইসড। নাম্বার 2 মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। তাদের নিয়ে যেটা হলো, সেইটাকে আপনি এক অর্থে একটা শ্রদ্ধা জ্ঞাপনের মঞ্চ হিসাবে দেখতে পারেন এবং বেশিরভাগ তাই আসলে দেখছেন, কারণ আমরা তো সবসময় আসলে হাওয়ার উপরে চলি। কিন্তু আমার কাছে মনে হয়েছে পুরো জিনিসটা একটা হাস্যকর জিনিস হয়ে গেছে। ভাই, বাংলাদেশ ক্রিকেটে তাদের অবদান রয়েছে, অনেক অবদান রয়েছে, সবই ঠিক আছে। তাদেরকে শ্রদ্ধা জানানোরও অনেক উপায় রয়েছে। নিলামের যে নিয়ম, সেই নিয়মটা আমরা ভায়োলেট করে ক্যাটাগরি থেকে তাদের নামিয়ে দেওয়া যাবে না, এবং এইটা প্রস্তাব করা হলো রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এবং বাকি সবাইও সেটা আসলে মেনে নিল। আমাদের ক্রিকেট আসলে হাওয়ার উপরেই চলে এবং এটা নিয়ে কোনো কথাবার্তাও আসলে আপনি দেখবেন না, শুনবেন না। নিয়ম যদি ভুল হয়, নিয়ম চেঞ্জ করবেন, পরের বছরে নিয়ম চেঞ্জ করবেন, কিন্তু এই বছরের জন্য তো এইটা নিয়ম রে ভাই। তাহলে প্রথম ডাকে এদের প্রতি যদি এতই শ্রদ্ধা সম্মান থাকে, প্রথম ডাকে কেন দলগুলো তাদের নেয়নি? বি ক্যাটাগরিতে থাকা এই মুশফিক মাহমুদুল্লাহকে কেউ কেন নেয়নি যখন তারা আনসোল্ড থেকে গেছেন? ফলে পরবর্তীতে যখন আবার তাদেরকে নেওয়ার সুযোগ এসেছে, তখন হিসাবটা হলো নিয়ম অনুযায়ী তাদের গ্রেড নেমে যাওয়ার কথা, বি থেকে তাদের সি গ্রেডে চলে যাওয়ার কথা, 35 লাখ টাকা থেকে বেস প্রাইস 22 লাখ টাকায় চলে যাওয়ার কথা। কিন্তু বলা হলো যে না, এটা আমরা তাদের শ্রদ্ধা জ্ঞাপন স্বরূপ তাদেরকে আমরা এই জায়গাটাতেই রাখছি। সেইটা আমার কাছে কোনো প্রফেশনাল কথা, কোনো লজিক্যাল কথা আসলে মনে হয়নি। এরপরে রংপুর রাইডার্স নিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে, রাজশাহী ওয়ারিয়র্স নিয়েছে মুশফিকুর রহিমকে, বেস প্রাইস 35 লাখ টাকা নিয়েছে। আমাকে যদি টাকার অঙ্কের কথা বলেন, তাহলে সবকিছু বিবেচনা করে আমার কাছে টাকার অঙ্কটা মনে হয় যে না, ঠিক আছে, এইটা ধরলেন আপনি, রাইট প্রাইসই আপনি ধরতে পারেন, কিন্তু যে ওয়েতে হয়েছে সেই ওয়েটা ঠিক হয়েছে বলে আমার কাছে মনে হয় না। নাম্বার 3 রিপন মন্ডল, মাত্র 25 লাখ টাকা মূল্যে তিনি রাজশাহী ওয়ারিয়র্সে যোগ দিয়েছেন, আন্ডার প্রাইস।
আমার ধারণা ছিল রিপনের মূল্যটা আরও অনেক বেশি হবে। স্পেশালি কিছুদিন আগে আমরা যে রাইজিং স্টার্স এশিয়া কাপে খেললাম এবং ওইখানটাতে তার যে পারফরমেন্স, ইয়র্কার মেশিন হয়ে গিয়ে যেভাবে একের পর এক ইয়র্কার দিয়েছেন তিনি, স্পেশালি সেমিফাইনাল ফাইনালে টুর্নামেন্টের হায়েস্ট উইকেট টেকার তিনি হয়েছেন। এবং যখন আপনি এই নিলামটাও খেয়াল করবেন যে আব্দুল গাফফার সাকলাইনের মূল্য 44 লাখ টাকা উঠে গেছে, বা ধরেন আপনার ন্যাশনাল টিমের মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিম সাকিব, তাদের মূল্য 68 লাখ উঠেছে। আমি এই সাইফুদ্দিন কিংবা তানজিম সাকিবের সঙ্গে তুলনা করছি না, তার আবার একটু ব্যাটিংও পারেন, সেটাও বিবেচনা রয়েছে। কিন্তু তারপরও আপনি পেস বোলার হিসেবে রিপন মন্ডলের এই প্রাইসটা আমার কাছে একটু আন্ডার প্রাইস মনে হয়েছে, এবং আমি আসলে অকশনে তার ভেবেছিলাম যে আরও বেশি দল রিপনের জন্য ঝাঁপাবে এবং তার প্রাইসটা আরও বেশি হবে। সো এইটা আমার কাছে একটু আন্ডার প্রাইস মনে হয়েছে। এবং নাম্বার 4 সেই সূত্র ধরেই আব্দুল গাফফার সাকলায়েন আমাদের ওই রাইজিং স্টার্স এশিয়া কাপেই তিনি খেলেছেন এবং সেইখানটাতেও তার বোলিং আলাদা করে অবভিয়াসলি চোখে পড়েছে, স্পেশালি তার ওই স্লোয়ার বলগুলো। এই ক্রিকেটার ওই যে টেপ টেনিস ক্রিকেট খেলতেন সেইখান থেকে মূলধারার ক্রিকেটে এসে যেইভাবে নিজেকে চেনাচ্ছেন সেইটা আসলে একটু রিমার্কেবল নিঃসন্দেহে। আর যেই প্রাইসটা তার উঠে গেছে যে 44 লাখ টাকা এই রাজশাহী ওয়ারিয়র্সই তাকে নিয়েছে, সেইটাও আসলে তার জন্য মানে সাকলাইনের জন্য, আব্দুল গাফফার সাকলাইনকে যদি এটা 2 মাস 3 মাস আগেও বলা হতো, ইনফ্যাক্ট এই টুর্নামেন্টটা রাইজিং স্টার্স এশিয়া কাপের আগেও যদি বলা হতো, হেসেই উড়ে দিতেন। এমন হতে পারতো তিনি দলই পেতেন না, সেটাও অসম্ভব ছিল না। কিন্তু এইখানটাতে দাম উঠে গেছে এত বেশি এবং অন্যান্য দলের কারাকারিতে তিনি এই টুর্নামেন্টটা ভালো করবেন আমি আশা করি, কিন্তু আমার কাছে মনে হয় যে 44 লাখ টাকা ওভার প্রাইস, দামটা বেশি হয়েছে। নাম্বার 5 আমি বলবো লিটন দাস, 70 লাখ টাকা। বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন টি20 ফরম্যাটে। প্রথমত অবাক করা বিষয় ছিল ডিরেক্ট সাইনিংয়ে কোনো দল তাকে নেয়নি কিংবা নিতে পারেনি, কেননা লিটন দাসের দাবি তাদের কাছে ছিল 1 কোটি টাকার বেশি, 1 কোটি 10-20 লাখ টাকা এরকম দাবি ছিল। ফলে ওইটা যেহেতু কারোর সাথে ম্যাচ করেনি তিনি নিজেকে নিলামেই তুলেছেন। কিন্তু সেইখানটাতে যে 70 লাখ টাকায় মাত্র তাকে রংপুর রাইডার্স নিয়ে নিয়েছে, এইটা যেভাবেই বলেন যে নাইম শেখের মূল্য 1 কোটি 10 লাখ, ঠিক তারপর নিলামে ওঠা লিটন দাসের মূল্য 70 লাখ। বাংলাদেশের টি20 টিমের ক্যাপ্টেন এবং পারফর্মার এবং ডোমেস্টিকে আরো ভালো পারফর্মার ন্যাশনাল টিমের চেয়ে লিটন দাসের এই 70 লাখ টাকার প্রাইসটা আমার কাছে একটু আন্ডার প্রাইসই মনে হয়েছে। নাম্বার 6 তাওহিদ হৃদয়, রংপুর রাইডার্স তাকে নিয়েছে 92 লাখ টাকায়। আমার কাছে না এটাকে রাইট প্রাইসই মনে হয়েছে। অনেক টাকা, অবশ্যই অনেক টাকা, প্রায় কোটি টাকা। কিন্তু হৃদয় আমাদের টি20 ফরম্যাটে আপনি দেখবেন যে গত 2-3টা বিপিএলেও কিন্তু তিনি খুব ভালো খেলছেন এবং মিডল অর্ডারে তিনি হচ্ছে গিয়ে প্রতিবারে ওই স্কোর করে দিচ্ছেন, এবং তার ওই মিডল অর্ডার ব্যাটিংটাতে তো বাংলাদেশ ন্যাশনাল টিম আমরা দেখছি যে কীভাবে ওই একটা শূন্যতা রয়েছেন যে হৃদয় ছাড়া আর কেউ নাই। ফলে তাওহিদ হৃদয়ের প্রাইসটা যে আসলে উঠতে উঠতে এই কোটি টাকার কাছাকাছি চলে গিয়েছে, সেইটাকে আমার কাছে বেশি মনে হয় না। আমার কাছে বরং মনে হয় না, ঠিক আছে, এটা রাইট প্রাইস। নাম্বার 7 হাবিবুর রহমান সোহান, নোয়াখালী এক্সপ্রেস, 50 লাখ টাকা, রাইট প্রাইস। অবশ্যই এইটা একটা ফাটকা ধরা, এটা একটা মানে জোয়া খেলার মতো। হাবিবুর রহমান সোহান যে ক্লিক করবেনই সেইটা এমন কোনো কথা নাই, এবং তিনি ফেল করতে পারেন। গত বিপিএলটা কিন্তু তিনি ফেল করেছেন, 2-3টা ম্যাচ মনে হয় খেলেছেন এবং মোটেই ভালো করতে পারেননি। ফলে এইবারও সেরকম কিছু হতেই পারে, বাট স্টিল আমার কাছে মনে হয় যে যেইভাবে তাকে আসলে এই তার যে সামর্থ্যের জায়গা রয়েছে রাইজিং স্টার্স এশিয়া কাপে যেটা আমরা দেখেছি, তার ওই সেঞ্চুরিটা আমরা দেখেছি, সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এইবারে বিপিএলটা তার জন্য বিস্ফোরক হয়ে উঠতে পারেন তিনি, এবং 50 লাখ টাকা রাইট প্রাইসই মনে হয়। নাম্বার 8 পারভেজ হোসেন ইমন, 35 লাখ টাকা বেস প্রাইস। সিলেট টাইটান্স তাকে পেয়ে গেছে, তার জন্য আর কোনো দল বিট করেনি, শুধুমাত্র এই দলটাই তাকে চেয়েছে।